আপনার কথা বোঝা যায় না। ওকে, এখন কি শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। ওকে, আজকে আমরা শিখবো বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা। একটা দেশে, একটা দেশের অ্যাকচুয়ালি পুরো পৃথিবীতে অনেক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। আমরা ওইরকমই কিছু অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, আমরা জানি যে অর্থনীতিটা কেন ইম্পর্টেন্ট। কারণ আমাদের সম্পদ সীমিত, আমাদের সীমিত ইনকাম, সীমিত বাজেট, সীমিত সময়। আমাদের যেহেতু সম্পদ সীমিত, সেই জন্য আমরা চেষ্টা করি সীমিত সম্পদ থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা যায়, সর্বোচ্চ ভোগ করা যায় এবং সর্বোচ্চ কল্যাণ সাধন করা যায় সীমিত সম্পদ দিয়ে। সেই জন্যই আসলে অর্থনীতির উদ্ভব। তো আমরা প্রথমেই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে সেই ব্যবস্থাগুলো আলোচনা করার আগে আমরা জানবো যে অর্থনৈতিক ব্যবস্থা, যেকোনো অর্থনৈতিক ব্যবস্থা শুরু করার আগে যে তিনটা কোশ্চেন সবসময় সবসময় ফেস করতে হয়, সেই তিনটা মেইন প্রধান যে তিনটা প্রশ্ন অর্থনীতির ক্ষেত্রে, সেটা প্রথমে হচ্ছে যে আমরা আসলে কি উৎপাদন করব। আমাদের দেশে যদি চিন্তা করো, তাহলে আমাদের দেশের জন্য আমরা কি উৎপাদন করব, যেহেতু আমাদের সময় সীমিত বা সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদ দিয়ে আমরা চাইলেই খুব বেশি কিছু উৎপাদন করতে পারবো না, বা আমরা যা চাচ্ছি সবকিছু উৎপাদন করতে পারবো না। আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা কোন কোন দ্রব্য বা সেবা উৎপাদন করব আর কোনগুলো উৎপাদন করব না, বা কোনগুলো একটু বেশি উৎপাদন করব, কোনগুলো একটু কম উৎপাদন করব, এরকম কিছু বাছাই করতে হয়। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি, আমরা কি উৎপাদন করব? আমাদের প্রথম প্রশ্ন কি? আমরা কি উৎপাদন করব? রাইট, আমরা কি উৎপাদন করব। ওকে, আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা হচ্ছে আমরা কিভাবে উৎপাদন করতে চাই, অর্থাৎ এই যে উৎপাদন করব সেটা কি শ্রম নির্ভর হবে, নাকি প্রযুক্তি নির্ভর হবে, নাকি পুঁজি নির্ভর হবে। যেমন যেমন আমাদের দেশে যখন প্রথম বাংলাদেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশ প্রযুক্তির দিক থেকে বা হচ্ছে পুঁজির দিক থেকে অত উন্নত ছিল না, কিংবা বাংলাদেশ অনেক জনবহুল দেশ, আমাদের দেশে অনেক বেশি শ্রম শ্রমিক বেশি, বা কম খরচে অনেক শ্রমিক পাওয়া যায়। তাহলে আমরা কোনো কিছু উৎপাদন করতে গেলে চিন্তা করব যে আমরা কি খুব বেশি এই দ্রব্যটা উৎপাদন করার ক্ষেত্রে খুব বেশি লেবার নিয়োগ করব, নাকি খুব বেশি প্রযুক্তি নিয়োগ করব। দেখা যাচ্ছে অনেক সময় বড় বড় মেশিনারি কিনে অনেক ভালো উৎপাদন করা যায়। তো সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে আমি কি এখন মেশিনারিজ কিনবো, নাকি আমি এখন ওই মেশিনারিজ এর পরিবর্তে 4 জন 5 জন লেবার নিয়োগ করবো। তো আমাদেরকে দ্বিতীয় যে কোশ্চেন সম্মুখীন হতে হয় যে আমরা কিভাবে সে দ্রব্য বা সেবা উৎপাদন করব। তাহলে আমাদের দ্বিতীয় কোশ্চেন কি? আমরা কিভাবে সেই দ্রব্য উৎপাদন করব? রাইট, আমরা কিভাবে সে দ্রব্য আমরা উৎপাদন করব। কিভাবে দ্রব্য উৎপাদন করব? হ্যাঁ, গুড। এবং আমাদের তৃতীয় যে কোশ্চেন সেটা হচ্ছে আমরা তো কি দ্রব্য উৎপাদন করলাম সেটা ডিসাইড করলাম, তারপর আমরা চিন্তা করলাম যে কিভাবে দ্রব্যটা উৎপাদন করব। তারপর আমরা চিন্তা করব এই যে দ্রব্য উৎপাদন করেছি আসলে সেটা কিভাবে বন্টন করব, কাদের মাঝে সেটা বন্টন করব, কে খুব বেশি পাবে, কে একটু কম পাবে, বা কারা এই দ্রব্য বা সামগ্রীগুলো ভোগ করবে। তাহলে আমাদের কাছে তৃতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমরা দ্রব্য সামগ্রী কিভাবে বন্টন করব, বা কাদের মাঝে এই দ্রব্যগুলোকে পৌঁছে দেব। আমাদের তৃতীয় কোশ্চেন কি? কাদের মাঝে এই দ্রব্যগুলো পৌঁছে দিব? রাইট। তাহলে কি আমরা প্রথম যে তিনটা কোশ্চেন সেটা পেয়ে গেছি? জি মিস। হুম, জি জি মিস। ম্যাম। ওকে, আমরা বলি তাহলে প্রথম তিনটা কোশ্চেন কি? আমরা কি উৎপাদন করব কি করব না, রাইট। আমরা যে উৎপাদন করতে চাই। হুম হুম। ম্যাডাম, প্রথম প্রশ্ন আমরা কি উৎপাদন করব, দ্বিতীয়টা আমরা কিভাবে উৎপাদন করব, তৃতীয়টা আমরা এটা কাদের মাঝে ভাগ করে দিব। রাইট, গুড, থ্যাংক ইউ।
Okay, তাহলে অর্থনীতিতে এই 3টা কোশ্চেন হচ্ছে প্রধান। অর্থনীতি যে কোনো উৎপাদন ব্যবস্থা যাওয়ার জন্য আমাদেরকে এই 3টা কোশ্চেন করতে হয়। যে কোনো দ্রব্য উৎপাদন করার আগে আমাদের এই 3টা বিষয় বিবেচনা করতে হয়, অর্থাৎ এই 3টা প্রশ্নের উত্তর খুঁজতে হয় যে আমি এখন কোন দ্রব্য উৎপাদন করব। যেহেতু আমার হাতে সময় সীমিত, আমার হাতে ইনকাম সীমিত, অর্থাৎ আমার হাতে পুঁজি বা হচ্ছে মূলধন সীমিত, আমি চাইলেই আমি সবকিছু উৎপাদন করতে পারবো না। সেখান থেকে আমাকে বাছাই করতে হবে কোন দ্রব্য বেশি করব, কোন দ্রব্য কম উৎপাদন করব। তারপরে সেকেন্ড আমার মাঝে কোশ্চেন আসবে যে আমি সেই দ্রব্যগুলো কিভাবে উৎপাদন করব। সেটা কি শ্রম নিবিড় হবে, নাকি পুঁজি নির্ভর হবে, নাকি প্রযুক্তি নির্ভর হবে, এরকম কিছু কোশ্চেন উত্তর খুঁজবো। তারপরে 3 নাম্বার হচ্ছে আমি তো দ্রব্য উৎপাদন করলাম, এগুলো কারা ভোগ করবে। ওকে, আমরা সবসময় যে কোনো উৎপাদন করার ক্ষেত্রে এই 3টা কোশ্চেনের উত্তর খুঁজে থাকি। তারপর আমরা দেখবো যে আসলে কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। 3টা কোশ্চেনের উত্তর খুঁজে বের করার পর বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত থাকে বিভিন্ন দেশে। প্রথম যে অর্থনৈতিক ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে বাজার পদ্ধতি বা ধনতান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ মার্কেট সিস্টেম বা হচ্ছে ক্যাপিটাল সিস্টেম। সেটা কেমন? সেটা হচ্ছে এখানে সমস্ত সিদ্ধান্তই বাজার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ বাজারে যে চাহিদা এবং যোগান থাকে সেটার উপর নির্ভর করে দাম নির্ধারিত হয়, এবং সেই উপর বেসিস করে বাজারে বাজারে যারা উৎপাদনকারী আছে বা সরবরাহকারী আছে ওরা চিন্তা করে যে আমি কতটুকু সাপ্লাই দেব বা কতটুকু সাপ্লাই দেব না। কিংবা যারা ওখানকার বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে থাকে ওরা চিন্তা করে দামের উপর বেসিস করে যে আমি এই দ্রব্যটাকে বেশি ক্রয় করব নাকি কম ক্রয় করব। অর্থাৎ বাজারের এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, চাহিদা এবং যোগানের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এর উপর বেসিস করেই ওখানকার যোগান এবং চাহিদা নির্ভর করে থাকে, এবং দামটাও সেটার সাথেই সবসময় ভারসাম্য অবস্থায় বজায় থাকে। অর্থাৎ এখানে আসলে সরকার বা অন্য কোনো ইনস্টিটিউশন খুব বেশি প্রভাব ফেলতে পারে না। আমরা কি এইটুকু বুঝেছি? জি মিস। যেহেতু ওখানে কম্পিটিশন, কম্পিটিশনটা সবসময় বেশি থাকে, তো যারা উৎপাদনকারী আছে ওরা সবসময় চেষ্টা করে কিভাবে কম খরচে দ্রব্যগুলো উৎপাদন করা যায়। তো সেক্ষেত্রে ওরা কি করে বিভিন্ন প্রযুক্তি নির্ভর বা কম খরচে উৎপাদন করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে থাকে, যেন তাদের খরচটা কমে আসে এবং সে বেশি করে কম দামে দ্রব্য সাপ্লাই দিতে পারে। যখন কম দাম হবে তখন হচ্ছে মানুষ ওই দ্রব্যটা বেশি করে ক্রয় করবে, ওই দ্রব্যের চাহিদা বাড়বে। আচ্ছা, এখন ওখানে তো আসলে কেউ প্রভাব ফেলতে পারে না, লাইক সরকার পারছে না কিংবা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না লিগেলি। ইলিগেল না, সিন্ডিকেট বা ওরকম কিছু আমরা চিন্তা করবো না, আমরা সবসময় ইকোনমিক্স এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করবো। তো ওই রকম সিচুয়েশনে যদি বাজারে যেরকম দাম থাকবে সেরকম দামের উপর নির্ভর করে পণ্য সাপ্লাই দিতে হবে, এবং ওই দামের ভিত্তিতেই যারা হচ্ছে বিভিন্ন দ্রব্য ক্রয় করে ওরা ওই দ্রব্যগুলো ক্রয় করবে। তাহলে যারা উৎপাদন মালিক আছে বিভিন্ন দ্রব্যগুলোর উৎপাদন করে থাকে ওরা তাহলে কিভাবে আয় করবে? ওই দ্রব্যের যে দাম সেই দাম অনুসারে ওরা আয় করবে, ওই রকম দাম অনুসারে ওরা আয় করে থাকবে, তাই না? জি মিস। ওকে, তাহলে আমরা এইটুকু তো বুঝতে পারছি যে ওখানে আসলে প্রভাব ওখানে আসলে কেউ প্রভাবিত করতে পারছে না। ওখানে উপকরণের মালিক, ক্রেতা, বিক্রেতা বা যারাই ওখানে ওই বাজারের মধ্যে যারা যত ধরনের মাধ্যম আছে, এজেন্ট আছে, লাইক হচ্ছে উৎপাদন সরবরাহকারী, তারপরে ক্রেতা, বিক্রেতা, এরকম যারাই আছে ওরা আসলে কেউ কাউকে উৎপাদন মানে এই ক্ষেত্রে প্রভাবিত করতে পারছে না। দামটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে চাহিদা এবং যোগানের মাধ্যমে। দামটা কিভাবে নির্ধারিত হচ্ছে? চাহিদা ও যোগানের মাধ্যমে। চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যে দাম নির্ধারিত হয়ে থাকে সেই দামেই আসলে পণ্য
বেচা কেনা বা ক্রয় বিক্রয় করতে হয়। তাহলে মার্কেট সিস্টেম বা বাজার পদ্ধতি নিয়ে কি আমাদের কারো কোনো প্রবলেম আছে? নো নো মিস। মিস। আচ্ছা, মিস। মূল ধারণাটা আমরা বুঝতে পেরেছি। জি মিস। ওকে, আচ্ছা, আমরা প্রথমে আমরা কিছু অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা এগুলোর বৈশিষ্ট্য বিস্তারিত জানবো। আমরা প্রথমে কিছু অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনা করব। ওকে, আমাদের দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটা হচ্ছে নির্দেশমূলক পদ্ধতি বা কমান্ড সিস্টেম। আমরা প্রথমে যে পদ্ধতিটা পড়েছিলাম সেটা ছিল দমতান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ ওখানে সবকিছুই নির্ধারিত হচ্ছে বাজার মূল্য, সবকিছু চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ওখানে বাজারে আসলে কেউ প্রভাব ফেলতে পারছে না। কিন্তু নির্দেশমূলক পদ্ধতি নির্দেশ নির্দেশ বা এই যে নির্দেশ ওয়ার্ড, হ্যাঁ, নির্দেশ ওয়ার্ড দিয়ে আমরা বুঝতে পারছি যে কেউ কমান্ড করছে বা কিছু একটা, ওখানে আসলে কোনো স্বয়ংক্রিয় পদ্ধতি নেই, তাই না? কারো কমান্ডে হয়তো কিছু একটা পরিচালিত হচ্ছে, তাই না? এই যে নির্দেশমূলক বা কমান্ড সিস্টেম, এটা এইটুকু পড়ে আমাদের কি মনে হচ্ছে যে কেউ হয়তো কোনো কিছু কমান্ড দিয়ে কোনো কিছু পরিচালিত করছে, তাই না? জি ম্যাম। ওকে, আসলে বিষয়টা ওই রকমই। এটা হচ্ছে যে একটা দেশে বা একটা সমাজে কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে এটা নির্ধারণ করে থাকে কর্তৃপক্ষ, কেন্দ্রীয় কর্তৃপক্ষ। অর্থাৎ ধরো যদি কোনো একটা দেশে চিন্তা করে, সরকার চিন্তা করলো যে ওই দেশে কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে, কি পরিমাণ কিভাবে উৎপাদিত হবে এবং কিভাবে বন্টন হবে, এই পুরো ডিসিশনটা যদি কোনো সরকার নিয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিয়ে থাকে, সেটাকে বলা হবে নির্দেশমূলক পদ্ধতি। যেমন রাশিয়াতে মানে রাশিয়ার আগে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন ওই দেশগুলোতে এরকম কিছু পদ্ধতি ছিল, অর্থাৎ সমাজতান্ত্রিক পদ্ধতি ছিল। ওখানকার যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হতো সেটা সরকার ডিসিশন নিত, যে ওই দেশে কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে, কিভাবে উৎপাদিত হবে, এবং সেগুলোর সবকিছু বন্টন হতো কেন্দ্রীয়ভাবে। সরকার এগুলো সব জনগণের মাঝে বন্টন করে দিত। ওখানে বাজার দামের বা বাজারে স্বয়ংক্রিয়ভাবে যে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে দাম নির্ধারিত হয় সেই সিস্টেমটা ছিল না, পুরো ডিসিশনটাই নিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ। বুঝতে পেরেছি কি? মিস বন্টন মানে কি? বন্টন হচ্ছে, আমরা একটু আগে পড়েছিলাম যে অর্থনীতিতে তিনটা প্রধান প্রশ্ন, তিনটা প্রশ্নের মধ্যে আমরা তৃতীয় নম্বর প্রশ্ন পড়েছিলাম যে কিভাবে উৎপাদিত দ্রব্যগুলো জনগণের কাছে পৌঁছে দেব, অর্থাৎ কিভাবে বন্টন করবে, কে কতটুকু পাবে, কে কতটুকু দ্রব্য সামগ্রী ভোগ করবে বা সে কতটুকু আয় করবে, আয়টাকে আমি বিভিন্ন জনগণের মাঝে ভাগ করে দেব। এই যে বন্টনের পুরো অধিকারটাই ছিল বা ক্ষমতা ছিল কেন্দ্রীয় কর্তৃপক্ষের। এখনো অবশ্য নির্দেশমূলক কিছু পদ্ধতি কিছু কিছু দেশে প্রচলিত আছে, যেমন সরি উত্তর কোরিয়া, তারপর হচ্ছে কিউবা, এই দেশগুলোতে আসলে এখনো কমন সিস্টেম আছে। আমরা কি এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? নো মিস। নির্দেশমূলক অর্থনীতিতে বা নির্দেশমূলক পদ্ধতিতে উৎপাদন, বন্টন, বিনিময় এগুলো কারা নির্ধারণ করে থাকে? নির্দেশমূলক পদ্ধতি। কারা নির্ধারণ করে থাকে, অর্থাৎ কি পরিমাণ উৎপাদন হবে, কিভাবে বন্টন হবে, কিভাবে বিনিময় হবে, কারা ভোগ করবে, এগুলো কারা নির্ধারণ করে? যারা এগুলো উৎপাদন করে। কেন্দ্রীয় কর্তৃপক্ষ। নির্দেশমূলক অর্থনীতিতে আসলে কি পরিমাণ উৎপাদন হবে, কি পরিমাণ বন্টন হবে, এটা সরকারের নির্দেশে হয়ে থাকে, অর্থাৎ কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে
পুরো উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে। কেন্দ্রীয় কর্তৃপক্ষে যদি বলে যে তুমি এত টন দ্রব্য উৎপাদন করো, তাহলে বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন যারা উৎপাদন সামগ্রীর সাথে জড়িত আছে ওরা অতটুকু উৎপাদন করতে বাধ্য হবে। যদি বলেন না আরেকটু কম করো, তাহলে আরেকটু কম করতে বাধ্য হবে। তারপর সরকার যদি বলে না তোমার এই পুরো উৎপাদন ব্যবস্থাটা শ্রম নির্ভর হতে হবে, অর্থাৎ এখানে বেশি শ্রম নিয়োগ করতে হবে, বেশি শ্রমিক নিয়োগ করবে আর কম প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করবে, অর্থাৎ কম মেশিনারি, কম কম্পিউটার বা এরকম যে মেশিনারিজ গুলো আছে এগুলো কম ব্যবহার করবে, তাহলে ডিসিশন গুলো কারা নিচ্ছে? কেন্দ্রীয় কর্তৃপক্ষ। রাইট। আমাদের এই যে দ্বিতীয় যে পদ্ধতিটা, হ্যাঁ, দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে কেন্দ্রীয় নির্দেশমূলক পদ্ধতি। নির্দেশমূলক পদ্ধতিতে সবসময় ডিসিশন নিয়ে থাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। আমরা পড়ছি দ্বিতীয় নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতির নাম হচ্ছে নির্দেশমূলক পদ্ধতি। এই পদ্ধতিতে ডিসিশন নিয়ে থাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কর্তৃপক্ষ কি ডিসিশন নেয়? উৎপাদন কেমন হবে? রাইট। উৎপাদন কেমন হবে, কিভাবে উৎপাদন করবে এবং কাদের মাঝে বন্টন করবে, অর্থাৎ অর্থনীতির তিনটা যে প্রশ্ন আছে সেই তিনটা প্রশ্নের ব্যাপারেই ডিসিশন নিয়ে থাকে কেন্দ্রীয় কর্তৃপক্ষ। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি কি সবাই? জি ম্যাম। কি আমাদের তৃতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা। প্রথাগত, এই যে প্রথাগত এই শব্দটা দিয়ে বুঝতে পারছি যে সমাজে যে প্রচলিত ধ্যান ধারণা বিশ্বাস আছে, তাই না, সেটাকে তো প্রথা বলা হয়, তাই কি? জি মিস। জি ম্যাম। ট্রেডিশনাল ইকোনমিক সিস্টেম। এখন আমাদের সমাজে মানব সভ্যতার প্রথম দিকে আসলে খুব বেশি এত অর্থনীতিতে এত বেশি উন্নত ছিল না। মানুষ তখন সমাজে দলবদ্ধভাবে বসবাস করতো, সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা ছিল, নিজেদের তৈরি করা কিছু নিয়ম ছিল, সেই নিয়মের ভিত্তিতেই তারা তাদের সমাজকে পরিচালিত করতো। বা তাদের যে অর্থনীতি ছিল, অর্থনীতি তো অতটা বৃহত্তর পরিসরে ছিল না, ক্ষুদ্র পরিসরে ছিল। ওগুলো নিজেদের মতো করে নিজের সমাজে প্রচলিত প্রথা অনুসারেই পরিচালিত হতো। হ্যাঁ, যেমন ধরো আগে কিছু সমাজে মূল্যবোধ ছিল, কিছু ধর্মীয় বিশ্বাস ছিল, হ্যাঁ, সেই বিশ্বাসের উপর বেসিস করেই ওরা আসলে নির্ধারণ করতো যে কি পরিমাণ দ্রব্য উৎপাদিত হবে, কে ভোগ করবে, কারা ভোগ করবে, কিংবা কোন কোন প্রযুক্তি ব্যবহার হবে কি হবে না, এরকম কিছু ডিসিশন সমাজের প্রচলিত নিয়ম অনুসারেই নেওয়া হতো। তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলবো প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ সমাজে প্রচলিত মূল্যবোধ বা প্রথা অনুসারে যে অর্থনৈতিক ডিসিশন গুলো নেওয়া হয় সেটাকে বলা হয় প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা। আমরা কি বুঝতে পারছি? জি ম্যাম। আপনার ধরো ইসলামিক দেশগুলো যারা আছে, ধরো মিডল ইস্ট, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে ওখানে দেখা যাচ্ছে যে ওখানকার অর্থনীতি আসলে শরিয়া ভিত্তিক পরিচালিত হয়। যেমন ধরো সৌদি আরব বা যারা হচ্ছে ইসলামিক যে কান্ট্রি গুলো আছে, ওগুলো ওরা কি করে ওদের যে ওদের দেশের অর্থনীতিটা বা ওদের দেশের অর্থনীতির যে ডিসিশন গুলো সেই ডিসিশন গুলো নেওয়ার আগে ওরা অর্থনীতি মানে ইসলামে বা শরিয়া এই বিষয়গুলো অনুমোদিত আছে কিনা বিষয়গুলো চিন্তা করে বা সে অনুসারে ডিসিশন নেয়। যেমন ধরো সুদের ব্যাপার, যারা যারা নর্মাল যে দেশগুলো আছে সেগুলো তো আসলে চিন্তা করে না যে ব্যাংকিং বা সুদ ব্যবস্থা হালাল হারাম, এরকম চিন্তা করে না, ওদের দেশের ব্যাংকিং ব্যবস্থা চলছে। কিন্তু যারা শরিয়া ভিত্তিক দেশ আছে ওরা চিন্তা করে যে ব্যাংকিং গুলো ব্যাংকিং গুলো ইসলামী শরিয়া অনুসারে পরিচালিত হচ্ছে কিনা, বা ব্যাংকে ব্যাংকে যে সুদ নিচ্ছে সেই সুদটা হালাল নাকি হারাম, এরকম অনেক কিছু বিষয় চিন্তা করে তারপরে ওরা আসলে অর্থনৈতিক ডিসিশন গুলো নিয়ে থাকে, অর্থাৎ কি পরিমাণ উৎপাদন হবে, কিভাবে সেটা উৎপাদন হবে এবং কারা এই অর্থনীতির বিষয়গুলো ভোগ করবে। এই ধরনের যাবতীয় ডিসিশন গুলো আসলে সমাজের মূল্যবোধের উপর বেসিস করে নেওয়া হয়। তাহলে আমরা প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। জি মিস। ওকে।
আমরা প্রথম যে পদ্ধতি পড়েছিলাম সেই পদ্ধতিটা কি নাম ছিল? প্রথাগত অর্থনৈতিক ব্যবস্থা। ও, প্রথম প্রথম আচ্ছা, আমরা যে তিনটা অর্থনৈতিক ব্যবস্থা পড়েছিলাম সেই তিনটা অর্থনৈতিক ব্যবস্থা কি? বাজার পদ্ধতি বা ধারণাতান্ত্রিক বাজার পদ্ধতি, পদ্ধতি, নির্দেশমূলক পদ্ধতি, নির্দেশমূলক পদ্ধতি আর প্রথাগত পদ্ধতি। পদ্ধতি, হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ, আমরা তিনটা পদ্ধতি পড়েছি। তিনটা পদ্ধতি, প্রথম পদ্ধতিটা তাহলে আমাদের কি ছিল? বাজার ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তাই না? জি ম্যাম। ওকে, এখন আমরা প্রথমে তো আমরা তিনটা পদ্ধতি প্রাথমিকভাবে আলোচনা করেছি। এখন আমরা পদ্ধতিগুলো একটু ডিটেলসে দেখবো, এগুলোর বৈশিষ্ট্য সহ আমরা এই পদ্ধতিগুলো একটু বিস্তারিত পড়বো। আচ্ছা, এই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলেছিলাম যে ওখানে আমাদের বাজারে চাহিদা যোগানের মাধ্যমে দামগুলো নির্ধারিত হয়ে থাকে এবং সে অনুসারে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্রব্য উৎপাদন করে থাকে, যে যার মতো করে বাজার থেকে দাম অনুসারে দ্রব্য ক্রয় করে থাকে, তাই না? অর্থাৎ এই ব্যবস্থায় উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন, প্রধানত বেসরকারি উদ্যোগে বা সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বললাম, অর্থাৎ দামটা নির্ধারিত হচ্ছে কিভাবে? দাম কিভাবে নির্ধারিত হচ্ছে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে। হ্যাঁ, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দামটা কিভাবে নির্ধারিত হচ্ছে? যে বলা হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হচ্ছে, এটা কি বলা হয়? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। হ্যাঁ, স্বয়ংক্রিয় অর্থাৎ এভাবে ওখানকে কি হচ্ছে, ব্যক্তি মালিকানাধীনে সব উৎপাদন হচ্ছে। এবং ব্যক্তি মালিকানাধীন মানে কি? অর্থাৎ বেসরকারি উদ্যোগে, ওখানে সরকারি হস্তক্ষেপ অত থাকে না। হুম, এবং এই ধরনের অর্থ ব্যবস্থাগুলোকে বলা হয় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। অর্থাৎ এখানে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে উৎপাদনগুলো ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি উদ্যোগে হচ্ছে, দামটা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হচ্ছে। হ্যাঁ, ম্যাম, আমাদের বইয়ে তো আরো অনেক লাইন আছে এটার। হ্যাঁ, 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 অনেক লাইন আছে। আমি তো তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা বাসায় লাইন টু লাইন পড়বে। আমি তোমাদেরকে মেইন বিষয়গুলো বুঝিয়ে দেব। তোমাদের কাজ হচ্ছে বাসায় সেগুলো ক্লাস শেষ হবার পর বাসায় যখন তোমরা পড়বে তখন লাইন টু লাইন প্রত্যেকটা লাইন তোমরা পড়বে। আমি তোমাদেরকে প্রাথমিকভাবে এবং মূল বিষয়গুলো বুঝিয়ে দেবো। ওকে মিস। আচ্ছা, এখন এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা আসলে কখন প্রচলিত হয়েছে? মধ্যযুগে। হ্যাঁ, মধ্যযুগ হচ্ছে তোমার 1500 সালের পর থেকে 1819 এই সালটা। হ্যাঁ, তো 1800 শতাব্দীর শেষ ভাগেও যখন ইউরোপ গুলোতে শিল্প বিপ্লব হয়। হ্যাঁ, শিল্প বিপ্লব হওয়ার পর অনেক দেশে বাণিজ্যের অনেক প্রসার ঘটে। ইউরোপ পুরো কান্ট্রি গুলোতে বাণিজ্যের অনেক প্রসার ঘটে। তো এরকমই কোনো একটা সময় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সূত্রপাত ঘটে। অর্থাৎ ফরাসি বিপ্লব হওয়ার পর অর্থনৈতিক ব্যবস্থা আরো বেশি পাকাপোক্ত হয় বা এটার যাত্রাটা আরো বেশি শুরু হয়। হ্যাঁ, আর অর্থনীতির জনক কে ছিল বলতো? অ্যাডাম স্মিথ। হ্যাঁ, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ বই লিখেছিলেন কত সালে?
অ্যাডাম স্মিথ বই লিখেছিলেন 1776 সালে। অর্থনীতির প্রথম 1776 সালে। প্রথম যে বইটা উনি প্রথম লিখেছিলেন এবং অর্থনীতির সূচনা করেছিলেন। হ্যাঁ, উনি এরকম বেসরকারি উদ্যোগকে বা সরকারের কম হস্তক্ষেপকে বেশি উৎসাহিত করেছেন। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা গুলো নিয়ে অ্যাডাম স্মিথ অনেক কাজ করেছিলেন। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা আসলে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে অনেক বেশি সমর্থন দিয়েছেন। আচ্ছা, আমরা দেখবো এবার গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা কাদের থাকে? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা কাদের হাতে থাকে? সবাই মিউট করো। গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মালিকানা কাদের থাকে? ব্যক্তি মালিকানা থাকে, অর্থাৎ বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। আমরা একটু আগে দেখেছি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন হয় বেসরকারি উদ্যোগে বা ব্যক্তি মালিকানায়। অর্থাৎ যখন কোনো কিছু উৎপাদিত হয় ব্যক্তিগত মালিকানায়, তার মানে ব্যক্তি চাইলে বিভিন্ন সম্পদের মালিক হতে পারে, তাই না? ওই কারখানার মালিক হতে পারে বা সে চাইলেই অনেক প্রাকৃতিক সম্পদে ক্রয় করতে পারে, ভূমি ক্রয় করতে পারে বা কোনো কারখানার মালিক হতে পারে। অর্থাৎ সে উৎপাদন উপকরণের মালিক হতে পারে। অর্থাৎ পুরো সম্পদটা চাইলে ব্যক্তি মালিকানায় যে কেউ ক্রয় করতে পারে। তাহলে আমরা প্রথম পয়েন্টে কি বুঝতে পেরেছি গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কি? অর্থাৎ সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে, সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে। যেমন আমাদের দেশে যে কেউ চাইলেই ব্যক্তিগত মালিকানায় সম্পদ ক্রয় করতে পারে। কোনো একটা ফ্যাক্টরি হয়তো স্টার্ট করতে পারে, তুমি চাইলেই কোনো একটা বিজনেস স্টার্ট করতে পারবা। যদি তোমার সেই কোয়ালিটি থাকে তুমি চাইলেই কোনো একটা বিজনেস রান করতে পারবা, কোনো একটা কারখানা মালিক হতে পারবা, রাইট? করে মেশিনারি ক্রয় করতে পারবা। অর্থাৎ সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। দ্বিতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগে কি বলা হয়েছে? ব্যক্তিগত উদ্যোগে বলা হয়েছে যে তুমি তোমার ব্যক্তিগত উদ্যোগে কোনো উৎপাদন সামগ্রী উৎপাদন করতে পারবে। যেমন তুমি চাইলে আজকে একটা বিজনেস স্টার্ট করতে পারো। যে তুমি বললে যে আমি আমার খুব ইচ্ছে যে আমার একটা নিজস্ব ব্র্যান্ডের পোশাক, কোন একটা পোশাক ধরো শোরুম দিলে, কোন একটা তুমি বললে যে আমি পোশাকের বিজনেস করবো, আমার একটা সুন্দর ব্র্যান্ডেড একটা ড্রেসের একটা আমার শোরুম থাকবে। তুমি চাইলেই কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যদি তোমার সেই কোয়ালিটি থাকে, তোমার হাতে মোটামুটি কিছু পুঁজি থাকে, তাহলে তুমি লাইসেন্স নিয়ে তুমি যে কোনো বিজনেস স্টার্ট করতে পারবে। তাহলে তুমি ব্যক্তিগত উদ্যোগে যে কোনো বিজনেস করতে পারবা, যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারবে এবং সেগুলো বাজারে সরবরাহ করতে পারবে। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি? ব্যক্তিগত উদ্যোগ। ব্যক্তিগত উদ্যোগ। 3 নম্বরে হচ্ছে অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতায় বলা হয়েছে যে এখানে আসলে কেউ কাউকে বাধা দিতে পারবে না। যেমন তুমি চাইলেও একটা বিজনেস শুরু করতে পারো, আমি চাইলেও বিজনেস শুরু করতে পারি। বা তোমাদের ক্লাসে এখন যতজন উপস্থিত সবাই কিন্তু যদি যার যার ইচ্ছে কিংবা ওইরকম এবিলিটিস থাকে কিংবা ওইরকম কোয়ালিটি থাকে, তাহলে যে কোনো বিজনেস শুরু করতে পারবে। এখানে কেউ কাউকে বাধা দিতে পারবে না যে না আমি বিজনেসটা শুরু করেছি তুমি করতে পারবে না, ওইরকম আমরা বলতে পারবো না। তার মানে যে যার মতো করে ব্যক্তিগত উদ্যোগে সে উৎপাদন করতে পারবে এবং এই উৎপাদন করার পর যে যার ইচ্ছে মতো বাজারে সাপ্লাই দিতে পারবে। সাপ্লাই দেওয়ার পর সেখানে একটা প্রতিযোগিতা হবে, অর্থাৎ তোমার দ্রব্য কি বাজারে টিকে থাকবে নাকি আমার উৎপাদিত দ্রব্য বাজারে টিকে থাকবে। এটা আসলে প্রতিযোগিতা হবে যে আমার দ্রব্যের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমার আমার দ্রব্য টিকে থাকবে, বা তোমার দ্রব্যের কোয়ালিটি যদি ভালো হয় এবং তুমি যদি কম খরচে দ্রব্যটা উৎপাদন করতে পারো, তাহলে তুমি একটু কম দামে সাপ্লাই দিতে পারবে। বা আমি যদি খুব বেশি কম খরচে উৎপাদন করতে না পারি, আমার দ্রব্যের কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আমার দ্রব্য বাজার থেকে আউট হয়ে যাবে।
অর্থাৎ এরকম বিভিন্ন কম্পিটিশন চলে। যদি আমার দ্রব্যের কোয়ালিটি ভালো না হয় তাহলে তো মানুষ এটা পারচেজ করবে না, অর্থাৎ ক্রয় করবে না, কিংবা ওইটার চাহিদা কমে যাবে। চাহিদা কমে গেলে আমি হয়তো নেক্সট টাইম লসের সম্মুখীন হব। লসের সম্মুখীন হইলে হয়তো আমাকে ইদার হয়তো উৎপাদন খরচ কমিয়ে দাম কমাতে হবে, আর না হয় আমাকে আহ, বাজার থেকে আউট হয়ে যেতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা চলে ওখানে, চাহিদা এবং যোগানের একটা প্রতিযোগিতা চলে। সেই জন্য যারা উৎপাদনকারী আছে ওরা সবসময় চেষ্টা করে কোয়ালিটি এনশিওর করার জন্য এবং কম খরচে দ্রব্য উৎপাদন করার জন্য। কম খরচে দ্রব্য উৎপাদন করার জন্য ওদেরকে আবার বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করতে হয়, যে প্রযুক্তি দিয়ে একটু কম খরচে দ্রব্য উৎপাদন করা যাবে। আমরা কি 3 নাম্বার পয়েন্টটা বুঝতে পেরেছি? জি মিস। ওকে, আমাদের 4 নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা বুঝতে পেরেছি, একটু আগে আলোচনা করেছিলাম। কারো কি মনে জি আছে? ম্যাম। ওকে, কি বলেছিলাম, কারো কি মনে আছে? ওকে, আমি বলে দিচ্ছি। অর্থাৎ চাহিদা এবং যোগানের মাধ্যমে দামটা নির্ধারিত হচ্ছে। ধরো কোনো একটা দ্রব্য বাজারে সাপ্লাই দেওয়া হলো, সাপ্লাই দেওয়ার পর ওই দ্রব্যটা যদি চাহিদা বেড়ে যায় তাহলে উৎপাদনকারী আরো বেশি উৎসাহিত হবে সেই দ্রব্যটাকে উৎপাদন করার জন্য। তো এভাবে পরে দেখা যাবে সে আরো বেশি করে উৎপাদন করেছে। যখন বাজারে এরকম মানে দ্রব্যের পরিমাণ বেড়ে যাবে তখন দেখা যাবে দাম একটু কমেছে, তখন মানুষ আরো বেশি করে ক্রয় করবে। এই যে চাহিদা এবং যোগানের এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, হ্যাঁ, এই ক্রিয়া প্রতিক্রিয়ার উপর বেসিস করে দাম নির্ধারিত হবে। আমরা কি বুঝতে পেরেছি? জি মিস। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আর বাকিটুকু কভার করবো ইনশাআল্লাহ। তোমাদের আমি আজকে যেটুকু পড়িয়েছি এর মাঝে কি কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। নো মিস। ওকে, আমরা আমাদের সময় প্রায় লাস্ট পর্যায়ে, আমরা এর মাঝখানে দ্রুত সবার নাম এবং রুলটা চ্যাট বক্সে লিখে দিই। কুইক। ম্যাম সবাই লিখে দিয়েছে। লিখেছে? গুড। আমার স্টুডেন্ট সবাই তো খুব স্মার্ট। থ্যাংক ইউ মিস। থ্যাংক ইউ মিস। থ্যাংক ইউ মিস। একজন বাদ গিয়েছে। সবাই